সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে জব প্রস্তুতির দৈনন্দিন বিজ্ঞানের 13 নম্বর লেকচারটা আমরা নেওয়ার চেষ্টা করব। মিনিমাইজ করি। আচ্ছা, দেখো, আমাদের যে ধারাবাহিক যে ভিডিও ক্লাসের আজকে হচ্ছে 13 নম্বর ক্লাস। এটা হচ্ছে তড়িতের উপর, যদিও প্রথম দিকে কিছু ক্লাস মিস ছিল, ওটা গ্রাজুয়ালি দেওয়া হচ্ছে এখন। আজকে টপিকটার নাম হচ্ছে তড়িৎ, ইলেকট্রিসিটি। এটা একটু গুরুত্বপূর্ণ মোটামুটি। কিছু প্রশ্ন আসে, কয়েকটা জিনিস মনে রাখলে মোটামুটি পারা যায়। তারপর আমরা ওভারঅল, যেহেতু একটা টপিকটা সম্পর্কে ওভারঅল একটা ধারণা দিতে চেষ্টা করব, এবং যে যে জিনিসগুলা বলবো যে গুরুত্বপূর্ণ, ওই জিনিসগুলো একটু বেশি মনে রাখবো, কারণ ওই সব জায়গা থেকে বেশি প্রশ্ন আসে। আর আমি কিছু জিনিস হাইলাইট করে রাখছি সাধারণত। আচ্ছা, এখন যে তড়িৎ, তড়িৎ সাধারণত কি? তড়িৎ এক প্রকার, পার্থক্য কোথায়? যে তড়িৎ এক প্রকার কি? শক্তি। এটা আমি, ধরো, এই ভিডিওটা করার আগে কি করলাম, গুরুত্বপূর্ণ লাইনগুলো বা কি পয়েন্ট গুলো একটু দাগিয়ে রাখলাম। কারণ এই যে কাজটা দিয়ে দেখাতে দেখাতে সময় লাগে, পরে যদি আমি ভিডিও চলাকালীন সময় দেখাতে যাই তাহলে আমাদের ভিডিওর লেন্থটা বেড়ে যাবে। হ্যাঁ, সেটা বিরক্তির কারণ হবে। ওই জন্য মানে আগে দাগিয়ে রাখলে কি হয়, মানে তাড়াতাড়ি শেষ করা যায় আর কি। তখন দেখো, এই যে বিদ্যুৎ কি? একবার শক্তি। তাহলে বিদ্যুৎ গুলো কয় রকম? দুই রকম, স্থির তড়িৎ আর একটা হচ্ছে কি? চলতড়িৎ। আচ্ছা, এখন আমরা যদি তুমি তড়িৎ প্রবাহের ডেফিনেশন দিতে যাও, যে তড়িৎ প্রবাহ যদি আই হয়, আই ইকুয়াল টু আমরা কিউ বাই টি বলতে পারি। কোন সেন্সে? এ দেখো, কোন পরিবাহকের একক প্রস্তুতের মধ্যে দিয়ে যদি একক সময়ে যে পরিমাণ আদান, ধরলাম আমার এই সময় মানে টি, নিচে হলো টি দিলাম, আর যে পরিমাণ আদান মানে ধরো চার্জ কিউ দিলাম, কিউ বাই টি প্রবাহিত হয়, তাকে তড়িৎ প্রবাহ বলে। তড়িৎ প্রবাহকে আমরা সাধারণত আই দ্বারা প্রকাশ করি, তার মানে আই ইকুয়াল টু কিউ বাই টি। তার মানে এই যে এই ডেফিনেশন গুলো আমরা যে কোনো একটা সূত্র দিয়ে যে কোন একটা ডেফিনেশন দেওয়া যায়, এটা আমরা আগে বলছিলাম কিভাবে দিতে হয়। প্রথমে নিচেরটা বলতে হয়, তারপর উপরেরটা। যে একক সময়ে কোন প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে একক সময়ে যে পরিমাণ কিউ মানে কি আদান, যে পরিমাণ আদান পরিবাহিত হয় তাকে বলা হয় কি? তড়িৎ। তড়িৎ প্রবাহের একক হচ্ছে কি? এই যে অ্যাম্পিয়ার, এটা মনে রাখবা। আহ এরপর হচ্ছে, অনেকে আছে যে মনে করবে যে এই যেগুলো কঠিন মনে থাকে না, এই যে এখন যেগুলো বলার পরে মনে রাখার দায়িত্ব তোমার, এরপর মনে রাখার দায়িত্ব আমার। হ্যাঁ, বলার পরে এখন এই যে তড়িৎ প্রবাহের একক কি? অ্যাম্পিয়ার। সবসময় এখন ঠাড়া মুখস্থ করবে। আচ্ছা, এখন এই যে তড়িৎ প্রবাহটা, আমরা তো বললাম যে স্থির এবং চল। এই যে পরিবাহকের মধ্যে যদি ইলেকট্রন প্রবাহ হয়, তখন চলতড়িৎ উৎপন্ন হয়। এটা আমরা যারা সায়েন্সের আছে তারা জানো যে, আমরা জানি যে এটা বিদ্যুৎ যে প্রবাহিত হয়, এটা কিসের কারণে? এটা ইলেকট্রনের কারণে। ইলেকট্রনের প্রবাহের কারণে বিদ্যুৎটা তৈরি হয়। কারণ ইলেকট্রন প্রবাহ না হলে সেখানে বিদ্যুৎ তৈরি হবে না। তা এই যে ইলেকট্রন প্রবাহের কারণে যে বিদ্যুৎ তৈরি হয়, এখানে বলে চলতড়িৎ বলা হয়। এই চলতড়িৎটা সাধারণত দুই রকম, একটা হলো সমপ্রবাহ, একটা হচ্ছে পর্যাবৃত্ত প্রবাহ। সমপ্রবাহ মানে কি? সবসময় একই দিকে। এই যে সমপ্রবাহ, সবসময় কি একই দিকে প্রবাহিত হবে, মানে দিকের কোনো পরিবর্তন হবে না। যেমন কি ব্যাটারি থেকে, এই যে আমরা ব্যাটারি গুলো ইউজ করি, ব্যাটারি থেকে সবসময় কি একই রকম, মানে একই দিকে। এই প্রবাহগুলোকে সমপ্রবাহ বলি। তার মানে এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ। ব্যাটারিটা কোন ধরনের? চলতরিৎ সমপ্রবাহ। এটা মনে রাখবো, সবসময় একই দিকে। এই যে দেখো, এখানে চিত্রের মাধ্যমে সব এরো চিহ্ন গুলো একদিকে। এর পর্যাবৃত্ততে দেখো কি বলছে, এই দেখো, কিছু এই দিকে কিছু এই দিকে। তার মানে কি? পর্যাবৃত্ত তার মানে আগেটার দিক পরিবর্তন করে না, এটা হচ্ছে কি দিক পরিবর্তন করে। এবং সাধারণত এটা মুখস্থ রাখার বিষয়, খুব গুরুত্বপূর্ণ, যে প্রতি সেকেন্ডে আমাদের বাংলাদেশের বাসা বাড়িতে আমরা যে পর্যাবৃত্ত প্রবাহটা ইউজ করি, সেটা প্রতি সেকেন্ডে 50 বার দিক পরিবর্তন করে। এবং যুক্তরাষ্ট্রে প্রতি সেকেন্ডে কয়বার? 7 বার। এটা একদম সাধারণ মুখস্থ রাখবো। বাংলাদেশে আমরা যে বিদ্যুৎ ইউজ করি, সেখানে যে পর্যাবৃত্ত প্রবাহ প্রতি সেকেন্ডে এটা কতবার দিক পরিবর্তন করে? 50 বার। আর মার্কিন যুক্তরাষ্ট্রে এটা কয়বার? 7 বার। এটা মনে রাখার বিষয়। প্র্যাকটিস গুলা কিন্তু মাস্ট দেখতে হবে, এগুলা থেকে প্রশ্ন করা হয়, পারো না কিছু। তড়িৎ পরিবাহিতা, এটা এটা একটা কি? এই যে পরিবাহগত একটা ধর্ম। এই কোন একটা তড়িৎ পরিবাহী বস্তুর মধ্যে দিয়ে যে তড়িৎ পরিবহন হয়, এই যে ধর্মটাকে আমরা বলি কি? তড়িৎ পরিবাহিতা। এর একক কি? সিমেন্স। এই পরিবাহিতার উপর ভিত্তি করে আমরা পদার্থগুলোকে তিন ভাগে ভাগ করি। একটাকে বলি পরিবাহী,
অর্ধপরিবাহী, অন্তরক। পরিবাহী কোনটা? যেটার মধ্যে দিয়ে মানে স্বাচ্ছন্দ্যে তড়িৎ প্রবাহিত হইতে পারে। হ্যাঁ, যেমন কি এই যে উদাহরণগুলো মনে রাখবা, যে ধাতু, মানব দেহ, আর্দ্র বায়ু, পানি, এগুলা বিজাবি, এগুলো হচ্ছে কি। তবে এখানে মাঝে মধ্যে এটা আসে, সবচেয়ে উত্তম পরিবাহক কোনটা, যে রূপা, সিলভার। আবার অনেক সময় যে বায়ু যদি একটু ভিজা থাকে, আর্দ্র বায়ু বা মেঘযুক্ত, এইসব জায়গায় একটু ভিজা ভিজা থাকে, এই জায়গাগুলোর মধ্যে তড়িৎ প্রবাহিত হয়। এই জন্য বলা হয় যে আর্দ্র বায়ু বা মেঘযুক্ত ওয়েদারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় বলে এর মধ্যে বিমান চালনা করা কি ঝুঁকিপূর্ণ। অন্তরক হলো কোনটা? যেটার মধ্যে অন্তরকের আরেকটা হচ্ছে অপরিবাহী, মানে যেটার মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ প্রবাহিত হবে না, সেটা হচ্ছে কি অন্তরক। যেমন অধাতু, প্লাস্টিক, কাঠ, কাঁচ, এগুলা এই যে অধাতু, প্লাস্টিক, কাঠ, কাঁচ, রাবার, চীনামাটি, রেশম, এগুলা শুষ্ক বায়ু। ওটা হলো ভিজা বায়ুর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, কিন্তু শুষ্ক বায়ুর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। এই জিনিসগুলা মনে রাখবা। এরপর হচ্ছে কি তোমার অর্ধপরিবাহী। অর্ধপরিবাহী মানে হলো কি, যেটার মধ্যে যে পরিবাহী যেটা ছিল, মানে স্মুথলি বিদ্যুৎ প্রবাহিত হয়। আর অর্ধপরিবাহী মানে কি, ওটা হচ্ছে একটু কম। আর অন্তরকের চেয়ে একটু বেশি হবে, কারণ অন্তরকের মধ্যে দিয়ে প্রবাহিত তো হয় না। এখানে মনে রাখার বিষয় হচ্ছে কি, অর্ধপরিবাহী কারা, যে সিলিকন, জার্মেনিয়াম, ক্যাডমিয়াম সালফাইড, এই গ্যালিয়াম আর্সেনাইড, ইন্ডিয়াম, এর মধ্যে সবচেয়ে বেশি আছে সিলিকন আর জার্মেনিয়াম, এই দুটা সবচেয়ে বেশি আসে নিচের কোনটি অর্ধপরিবাহী পদার্থ। এই তো এখানে এটুকু মনে রাখার বিষয়, যে সাধারণত তাপমাত্রা বাড়লে পরিবাহকের পরিবাহিতা হ্রাস পায়। সাধারণত তাপমাত্রা যদি বাড়ানো হয়, তাহলে যে কোনো পরিবাহকের পরিবাহিতা হ্রাস পায়, মানে পরিবাহকের মধ্যে দিয়ে যে পরিমাণ তড়িৎ প্রবাহিত হওয়ার কথা, তার পরিমাণ কমে যায়। কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো কোনগুলা? যেমন কি সিলিকন, জার্মেনিয়াম, এই অর্ধবাহী পরিবাহী এগুলো আছে, এদের মধ্যে দিয়ে তাপমাত্রা বাড়লে বিদ্যুৎ প্রবাহিতা বাড়ে। তার মানে এগুলো খুবই গুরুত্বপূর্ণ, এই কয়েকটা লাইন। আবার অর্ধপরিবাহী, এরা কি পরম শূন্য তাপমাত্রায় এদের, এরা কি কি করে, এদের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। অর্ধপরিবাহী গুলা তাপমাত্রা বাড়লে বিদ্যুৎ পরিবাহিতা বাড়ে। কিন্তু যদি তাপমাত্রা পরম শূন্য তাপমাত্রা নিয়ে যায়, -273 নিয়ে যায়, তাহলে এটা কার মতো আচরণ করে, অপরিবাহী, মানে এর মধ্যে দিয়ে তখন আর বিদ্যুৎ প্রবাহিত হয় না। আর কার্বন একটা কি অর্ধপরিবাহী না হলো, এর ধর্ম অর্ধপরিবাহীর সাথে তার ধর্মের মিল আছে, এটা অর্ধপরিবাহী না, কিন্তু তারপরে তাপমাত্রা বাড়লে এর পরিবাহিতা বাড়ে। কারণ আমরা জানি কি, তাপমাত্রা বাড়লে পরিবাহিতা কমবে। কিন্তু অর্ধপরিবাহী গুলো একটু ব্যতিক্রম, যে তাপমাত্রা বাড়লে তাদের পরিবাহিতা বাড়ে। কার্বন তো অর্ধপরিবাহী না, তারপর কার্বনও অর্ধপরিবাহীর মতো কি আচরণ করে। এই জিনিসগুলো একটু দেখবা, এ খুব গুরুত্বপূর্ণ এই এমসিকিউ গুলো, এই পরিবাহী, অন্তরক, অর্ধপরিবাহী, যে লাইনগুলা দাগায় রাখলাম। এবার ব্যান্ড তত্ত্ব এটা আসলে তেমন কিছু না, কারণ আমরা জানি যে যেহেতু ইলেকট্রনের প্রবাহের কারণেই তড়িৎ কি বলে পরিবাহিত হয়। তাহলে আমরা জানি যে ইলেকট্রন গুলো বিভিন্ন শক্তি স্তরে থাকে। এই শক্তি স্তরে থাকার কারণে তাদের মধ্যে যে শক্তির বিভিন্ন যে তারতম্য দেখা যায়, সেটাকে আমরা ব্যান্ডের মাধ্যমে দেখাইতে পারি। হ্যাঁ, তাহলে এখানে এই যে যেগুলো পরিবাহী, অর্ধপরিবাহী, অন্তরক, এগুলো বর্ণনা করা যায়। আর এখানে তোমার মনে রাখার বিষয় হচ্ছে কি, দেখো পরিবাহী, আমরা তো বলছি যে ইলেকট্রনের প্রবাহের কারণে। আর যারা ইয়ে আছো তোমরা নর্মালি জেনে রাখো, যারা সায়েন্সের বাইরে আছো, যে আমরা যখন একটা পরমাণু ইলেকট্রোবিন্যাস করি, আমরা জানি যে একটা পরমাণুতে অনেকগুলো ইলেকট্রন থাকতে পারে। বিভিন্ন মৌলে বিভিন্ন রকম ইলেকট্রন থাকে। তো থাকলে ইলেকট্রন গুলা বিভিন্ন কক্ষপথে থাকে। সবসময় ওই যে আমরা বলি না, ইলেকট্রন প্রবাহের কারণে বিদ্যুৎ পরিবাহিত হয়। এই যে ইলেকট্রন পরিবহন, এই যে ইলেকট্রন দেয়, ইলেকট্রনের যে পরিবহন হয়, যে ইলেকট্রন আদান প্রদান হয়, আদান প্রদান সবসময় কি হবে, বাইরের কক্ষপথ থেকে হবে। ধরো তোমার ঘরে এই ভিতরে অনেক কিছু, ধরো তুমি কি বলো, বিস্কুটের প্যাকেট সাজায় রাখছো, তোমার ঘরের ভিতর থেকে শুরু করে একদম একদম তোমার একদম বাসার দরজা পর্যন্ত সাজায় রাখছো। এখন তুমি কাউকে কি বিস্কিট দিবা, বিলি করবা? তাহলে তুমি কি করবা? তোমার যেহেতু দরজা থেকে পুরো ঘরের মধ্যে সাজানো আছে, তাহলে তোমার একজন লোক আসলে তুমি তাকে দরজার কাছ থেকে সাথে সাথে দিয়ে দিবা, নাকি দরজার কাছে এগুলো রাখে একদম ভিতরের রুমে গিয়ে একটা নিয়ে আসবা? তাহলে তোমার বলবো যে এর মানে তো পাগল। ইলেকট্রিক ক্ষেত্রে একই রকম, যে বিভিন্ন কক্ষপথ থেকে এইরকম এরকম ধর এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এটা একটা কক্ষপথ, এরকম বিভিন্ন বিভিন্ন কক্ষপথে থাকে। তো যখন ইলেকট্রন দিতে হয়, তাহলে কি করবে, এই যে বাইরের কক্ষপথ এখান থেকে দিবে electron। কিন্তু ভিতর থেকে তো দিবে না, এই ভিতর থেকে দিবে, তাহলে তো বলবো যে একটা পাগল। এইরকম আর কি। তো এই যে বাইরের কক্ষপথ যেটা, ওই যে ইলেকট্রন থাকে বাইরের কক্ষপথে, সেই ইলেকট্রন গুলোকে বলা হয় যোজন ইলেকট্রন। আর সেখানে যে শক্তির পাল্লা দিতে গেলে, যে যে শক্তির পাল্লাটা, এই শক্তির পাল্লাটাকে বলে যোজন ব্যান্ড, মানে বাইরে বাইরের ব্যান্ডটাকে বলা হয় কি যোজন ব্যান্ড। পরমাণুতে এই যে মুক্ত যে যোজন ইলেকট্রন তড়িৎ পরিবহন, হ্যাঁ,
অংশগ্রহণ করে বলে এদেরকে পরিবহন ইলেকট্রনও কি বলা হয়। এগুলো মনে রাখা, পরিবাহীতে যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে শক্তির তেমন পার্থক্য থাকে না। অন্তরকে সাধারণত যোজন ব্যান্ড পরিবহন ব্যান্ডের মধ্যে শক্তির ব্যবধান অনেক বেশি হয়। যেগুলো পরিবাহী বস্তু, ওই পরিবাহীতে তোমার যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ড এর মধ্যে কোনো শক্তির পার্থক্য থাকে না। শক্তির পার্থক্য থাকলে তো ইলেকট্রন যেতে পারবে না, মানে ছাড়তে পারবে না। কিন্তু অন্তরকে দুইটার মধ্যে জিনিসের মধ্যে শক্তির পার্থক্য অনেক থাকে, এই জন্য তো ইলেকট্রন, এই যে অন্তরকে ইলেকট্রন ইয়া করতে পারে না, মানে ওরা ইলেকট্রন ছাড়তে পারে না। হ্যাঁ, মুভ মুভ করতে পারে না। মুভ করতে পারে না বলেই তো এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় না। আর যদি তুমি যদি কারো জোর করে শক্ত করে জোড়া ধরো যে তোমার ছাড়া বাঁচবো না সাপ, হ্যাঁ, তাহলে কি ওইবার রেখা জীবনে যাইবো যাইবো না। আর যদি দেখলে যাবে দাদা, তখন কি করবো? এ তোমার দেখলে কবে এর কাছে যাবো কি জন্য দৌড়াই, ওইরকম আর কি। শক্তির ব্যবধান নাই বলেই তো সহজে কি প্রভাবিত হতে পারে। আর শক্তির ব্যবধান আছে বলে অন্তরকে ওই জন্য প্রভাবিত হতে পারে না ইলেকট্রন। এই জিনিসগুলো দেখবা। তড়িৎ বর্তনী, আমরা বর্তনী বলতে আমরা কি বুঝি? সেখানে যে একটা তড়িৎ বর্তনী তৈরি করতে যে অ্যামিটার, ভোল্টামিটার, রোধ, তারপর যা যা লাগে, হ্যাঁ, সব কিছু মিলে যে এই বর্তনীটা যেটা তৈরি করা হয় সেটাকে বলা হয় কি একটা বর্তনী। পাখি সাধারণত কয়টা তারে বসে? যে পাখি যে কারেন্টের তারে পাখি বসে না, পাখি সাধারণত একটা তারে বসে। একটা তারে বসে বলে পাখিটা কিন্তু মরে না। যদি পাখি দুই তারে বসতো তাহলে আর্থিং পেয়ে যেত, তাহলে পাখিটা কিন্তু কি মরে যেত। এই জিনিসগুলো একটু রিডিং দেখবা। আমরা এই যে বর্তনীটা তৈরি করি, বর্তনী তৈরি করার সময় দুই রকম সংযোগ হয়। কিছুকে বলি শ্রেণী সংযোগ, আর এটাকে বলা হয় কি এই যে সমান্তরাল সংযোগ। শ্রেণী সংযোগ হলো কোনটা? এই যে পাশাপাশি, ধরো একটা রোধ, একটা রোধ, একটা অ্যামিটার, তাহলে দেখো এই যে এই একটা রোধ, R1 রোধের, এটার এক প্রান্তের শেষ বিন্দু, আবার এই রোধের প্রথম বিন্দু, আবার এই রোধটার শেষ বিন্দু, আর পরের বর্তনী পরের এই অ্যামিটারের প্রথম বিন্দু। মানে কি, যদি একই লাইনে একটার সাথে একটা সরলরেখা বরাবর যুক্ত থাকে ওইটাকে আমরা বলি শ্রেণী সংযোগ। আর যদি সমান্তরাল সংযোগ, এমন যদি হয় যে ধরো এই এখানে ধরো এ একটা বস্তু, এ একটা বর্তনী, এ একটা বর্তনীর মধ্যে এ একটা জিনিস, এন্ড যদি দেখা যায় যে এটার এই তিনটার এক প্রান্ত এ বিন্দুতে, এই বিন্দুতে, আবার আরেক প্রান্ত এই এই বিন্দুতে যুক্ত থাকে, তাহলে এটাকে আমরা বলি হলো কি সমান্তরাল। মানে কি, এই দেখো এই তিনটা বস্তু ধরলাম, ধরো একটা মিটার, একটা ভোল্টামিটার, একটা হইলো ধরো কি ধরো রোধ। এই তিনটা জিনিসে দেখো এক প্রান্ত এক বিন্দুতে, অপর প্রান্ত এই দেখো অপর প্রান্ত অপর বিন্দুতে, এরকম সংযোগগুলোকে আমরা বলি কি সমান্তরাল সংযোগ। এই এই কি বল সমান্তরাল সংযোগ। তাহলে এই জিনিসগুলো একটু দেখবা, এগুলো তেমন কিছু না, এগুলো একটু জানার জন্য। এই যে এগুলো লেখা আছে, প্রত্যেকটির এক প্রান্তগুলো একটি সাধারণ বিন্দুতে, অপর প্রান্তগুলো অপর একটি সাধারণ বিন্দু যুক্ত থাকে। আচ্ছা, এই জিনিসগুলো দেখবা। এইসব ক্ষেত্রে কি হয়, যেহেতু যেহেতু এই যে আমরা চিত্র এঁকে দেখালাম, যেহেতু সবগুলার একটা বিন্দু একটা সাধারণ বিন্দুতে অপর প্রান্তগুলো অপর একটা সাধারণ বিন্দু যুক্ত থাকে, তার মানে এদের বিভব পার্থক্য কি হবে? সমান হবে। যেহেতু এক বিন্দুতে, তাহলে বিভব পার্থক্যটা আর হবে না। কিন্তু ওখানে কিন্তু যেহেতু দেখা যায় যে বিভিন্ন যন্ত্র বিভিন্ন বিন্দুতে আছে সমান এই শ্রেণীতে, দেখো এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, বিভিন্ন বিন্দু, তার মানে এখানে বিভব পার্থক্য হবে। কিন্তু এই জায়গায় যেহেতু দুটো সাধারণ বিন্দু, এদের মধ্যে কোনো বিভব পার্থক্য হবে না। এই জিনিসগুলো একটু দেখবা, তেমন এগুলো তেমন ইয়ে নাই। আর যদি এমন হয় যে একটা বর্তনীতে সমান্তরাল দেওয়া, এই একটা বর্তনীতে এই তিনটা আছে সমান্তরালে, আবার এই তিনটা এখানে আছে কি শ্রেণীতে, ওই যে এক লাইনে। তো যদি হয় যে সমান্তরালও আছে একটা বর্তনীতে, শ্রেণীতেও আছে, তাহলে ওই সংযোগগুলোকে আমরা বলি কি মিশ্র সংযোগ। তড়িৎচালক বল হলো কি, ধরো একটা চার্জকে আমরা বর্তনীর কোনো এক বিন্দু থেকে শুরু করে সম্পূর্ণ বর্তনী ঘুরে, মানে এক মাথা থেকে একদম বর্তনীর এক মাথা থেকে শুরু করে, ধরে এই যে একটা বর্তনীর এই একটা মাথা থেকে শুরু করে ঘুরাইয়া আবার যদি এই মাথায় আনি, তাহলে যে কাজ হয় ওই কাজটাকে আমরা বলি কি তড়িৎ চালক বল বলি। মানে বর্তনী এক প্রান্ত থেকে শুরু করে সম্পূর্ণ বর্তনী ঘুরে আবার ওই বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ হয় ওটাকে আমরা তড়িৎ চালক বল বলি। এটাকে কিসে পরিমাপ করা হয়? ভোল্টেজ। আর একক হলো কি ভোল্ট। এগুলো মনে রাখবা। আমরা বাসা বাড়িতে সাধারণত যে ভোল্টেজ ব্যবহার করি 220 ভোল্ট, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, তার মানে এই যে বিভব পার্থক্য, এটা হচ্ছে কি একটা আহিত পরিবাহক তড়িৎ অবস্থা। মানে বিভব পার্থক্য এমন জিনিস, ধর দুই প্রান্তের কোন একটা বর্তনী, দুই প্রান্তের বিভব পার্থক্য যদি সমান হয়, এর মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হবে না। দুই প্রান্তের
বিভবের অবশ্যই মান পার্থক্য থাকতে হবে, একটা কম বেশি থাকতে হবে। তার মানে এই কম বেশি থাকলে তখন আমরা বোঝা যাবে যে এটা কোন দিক থেকে কোন দিকে যাবে, যে কোনো একদিক থেকে আরেক দিকে যাবে। এখান থেকে এটা কি বিদ্যুৎ দিবে বর্তনী নাকি নিবে। কিন্তু যদি হয় দুই প্রান্তের বিভব পার্থক্য সমান, তার মানে এর মধ্যে দিয়ে কোনো বিদ্যুৎ যাবে না। এই জন্য বলা হয় যে বিভব পার্থক্য, এই যে বিভব, বিভব হচ্ছে কি আহিত পরিবাহকের তড়িৎ অবস্থা, এটা নির্ধারণ করবে তুই যে আদান দিবে নাকি নিবে। তার মানে ডেফিনেশন কি বলতে পারি, এই ধনাত্মক চার্জটাকে বর্তনীর এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিতে। আগেরটা কিন্তু ভিন্ন ছিল, এক বিন্দুতে ঘুরিয়ে ওই বিন্দুতে আনতে। আর আর এখন হলো কি এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিতে, নিলে যে পরিমাণ কাজ হয় তাকে বিভব পার্থক্য বলা হয়। মানে বর্তনীর আমি কি করলাম, একটা চার্জকে পুরো বর্তনী ঘুরাইয়া যদি ওই বিন্দুতে আনি, ধরো একটা চার্জকে আমি ধরো বর্তনীর এই পি থেকে ঘুরাইয়া, এখান থেকে পুরো বর্তনী ঘুরাইয়া যদি পি তে আনি, তাহলে তড়িৎ চালক বল। আর পি ও পার্থক্য হলো কোনটা, ধরো আমি এই যে এখান থেকে বর্তনীর এ প্রান্তে আনলাম অন্য কোনো একটা প্রান্ত, তাহলে এই দুটার যে পার্থক্য এটাকে বলা বিভব পার্থক্য বলা হয়, এটাকে ভোল্টে পরিমাপ করা হয়। আর হলো এই যে এটা, পৃথিবী একটি অতিকায় মানে কি বড় একটা পরিবাহ। এটি এটা কোন আধানের ঋণাত্মক আধানের বিশাল ভান্ডার পৃথিবী। পৃথিবীর বিভব আমরা শূন্য ধরি। এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখতে হবে। পৃথিবীর বিভব কত শূন্য, এটা কয়েকবার আসছে, এক দুই রকম। রোধ হলো কোনটা, রোধ হলো এমন ধর্ম যেটা হলো বিদ্যুৎ পরিবাহের বিপরীত ধর্ম। মানে বিদ্যুৎ পরিবহনটাকে তোমার বাধাগ্রস্ত করে, যেটা রোধ। রোধের একক হলো কি, এই যে ওহম। এই রোধটা দেখবা কত মিনিট হলো, বুঝলো তো। আচ্ছা দেখো, এই ওহমের সূত্র, ওহম কি বলছে, ওহমের সূত্রে তাপমাত্রা স্থির ছিল, যে নির্দিষ্ট তাপমাত্রায় পরিবাহকের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে, পরিবাহকের মধ্যে দিয়ে কোনো একটা পরিবাহকের মধ্যে দিয়ে যে তড়িৎ প্রবাহ চলে আয়, তা পরিবাহকের দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। সমানুপাতিক হলো বি, দুই প্রান্তের বিভব পার্থক্য কি বি, আই সমানুপাতিক বি। উনি এটা বলছে যে কোন পরিবাহকে তাপমাত্রা যদি নির্দিষ্ট থাকে, তাহলে এর মধ্যে দিয়ে যে তড়িৎ পরিবাহিত হবে, এই মানে আইটা, এটা হলো দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। এটা দেখবা। রোধ কিসের উপর নির্ভর করে, পরিবাহকের যেটার মধ্যে দিয়ে যায় ওটার দৈর্ঘ্যের উপর, ওটার ক্ষেত্রফলের উপর, ওটার উপাদানের উপর, মানে ওই উপাদানটা কি দিয়ে তৈরি সেটার উপর। কারণ সব বস্তুর উপর মধ্যে দিয়ে বিদ্যুৎ যাবে না, পরিবাহকের তাপমাত্রার উপর, এগুলোর উপর নির্ভর করবে। তো এখানে আরো দুটা সূত্র আছে, একটা হলো দৈর্ঘ্যের সূত্র, একটা হচ্ছে কি প্রস্থচ্ছেদের সূত্র। এই দুটা সূত্র একটু মনে রাখতে হয়। কারণ কি, আমরা জানি যে যে দৈর্ঘ্য তার যত লম্বা হবে, তার যত বড় হবে, তত কি মানে লম্বা হবে, রোধ তত কি বৃদ্ধি পাবে। এটা কিভাবে আমরা জানি, এই যে দেখো, এই যে দৈর্ঘ্যের সূত্র আসছে, যে এখানে তাপমাত্রা যদি ক্ষেত্রফল স্থির থাকে, তখন রোধ, এই রোধকে আমরা আর দ্বারা প্রকাশ করি। ধরো রোধ হইলো তোমার দৈর্ঘ্যের সমানুপাতিক। দৈর্ঘ্য যদি এল হয়, দৈর্ঘ্যের সমানুপাতিক। তার সমানুপাতিক মানে কি, যদি বাড়ে, এল বাড়লে আরো বাড়বে, এল কমলে আরো কমবে। তার মানে কি বোঝায়, এল যদি বাড়ে মানে দৈর্ঘ্য যদি বাড়ে আর বাড়বে, আর মানে রোধ, রোধ মানে বাড়া মানে কি, রোধ তো হলো বাধা দেওয়া। রোধ মানে কি বিদ্যুৎকে বাধা দেওয়া, তার মানে বাধা বাড়বে। বাধা মারা উম, বাড়া মানে কি বিদ্যুৎ প্রবাহ কমবে, উল্টা না। রোধ বাড়া মানে কি বিদ্যুৎ প্রবাহ কমা। রোধ মানে তো হলো বিদ্যুৎ প্রবাহকে বাধা দেওয়া। তার মানে এল বাড়লে, যে সমানুপাতিক, এল বাড়লে আর বাড়বে। আর বাড়া মানেই হলো কি তড়িৎ প্রবাহ কমে যাওয়া। ওই জন্য বলছে যে দৈর্ঘ্য বড় হইলে রোধ বৃদ্ধি পাবে। তার মানে দৈর্ঘ্য যত বড়, তার যত লম্ব হইব, তার মধ্যে দিয়ে তড়িৎ পরিবহন তত কম হবে, বাধা হবে তত বেশি। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কি বলছে, রোধ হইলো, এই যে রোধ আর ব্যস্তানুপাতিক। রোধ হইলো এই ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক, মানে এ 1/a, ওয়ান বাই এ ধরে না, 1/a ক্ষেত্রফল যদি এ হয়, তাহলে এ মানে ক্ষেত্রফল। তার মানে দেখো, ক্ষেত্রফল যদি বাড়ে, রোধ কমবে। আর রোধ কমা মানে কি বিদ্যুৎ প্রবাহ বেড়ে যাওয়া। তার মানে ক্ষেত্রফল বাড়া মানে কি মোটা হওয়া। তার মানে মোটা তার, তার যত মোটা হবে, তার মানে রোধ তত কি হবে, তার যত মোটা হবে রোধ তত কমে যাবে। তার যত মোটা হবে রোধ তত কি কমে যাবে। ওই জন্য বলছে মোটা তার এসছে চিকন তারের রোধ বেশি। মোটা তারের চেয়ে কি চিকন তারের রোধ তো বেশি হবে, এই যে সমানুপাতিক। আর এটা হলো কি ব্যস্তানুপাতিক। এই মানে তো মোটা, ক্ষেত্রফল মানে তো বেশি, আশপাশ পুরো এটা বোঝায় ক্ষেত্রফল। ক্ষেত্রফল তার মোটা,
ক্ষেত্রফলের সাথে রোদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, মানে বিপরীত সম্পর্ক। কিন্তু দৈর্ঘ্যের সাথে কি সমানুপাতিক সম্পর্ক। ওই জন্য বলছে মোটা তারের চেয়ে চিকন তারের রোধ বেশি হয়। এগুলা দেখবা। রোদের সন্নিবেশ মানে একাধিক রোধকে একত্র করা, যাকে তুল্য রোধ বলা হয়। এই শ্রেণীতে হইতে পারে, সমান্তরাল হইতে পারে। শ্রেণীতে আমরা আগে বলছিলাম কিভাবে, যে একটার এক প্রান্তের সাথে আরেকটার আরেক প্রান্ত, মানে ওই যে একটা সরল রেখা বরাবর। আর সমান্তরাল বলছে কি, কতগুলা এক প্রান্ত একটা সাধারণ বিন্দুতে, অপর প্রান্ত অপর একটা সাধারণ বিন্দুতে। এই যে এগুলা, এই সূত্রটা একটু দেখবা। ওটা বলছিলাম পরিবর্তনশীল রোধ। রোধের মান যদি কি বারবার পরিবর্তিত হয়, এটাকে পরিবর্তনশীল রোধ বলা হয়। যেমন কোথায়, রেডিও, ক্যাসেট, অ্যাম্পলিফায়ার। এই এক্সাম্পল গুলো মনে রাখতে হবে। ফ্যানের রেগুলেটর, আমরা ফ্যানে রেগুলেটর ইউজ করি না, রেগুলেটর কি করি যে কমায় বাড়ায়। হ্যাঁ, তো এই রেগুলেটর বাড়িয়ে দিলে কি হয়, বিদ্যুৎ প্রবাহ কমে যায়। তবে আবার পাখা আস্তে ঘুরে। তবে পাখা আস্তে ঘুরুক জোরে ঘুরুক, বিদ্যুৎ প্রবাহ কিন্তু ওই যে বিদ্যুৎ কিন্তু একই যায়। এখানে বিদ্যুৎ সাশ্রয় হয় না, কারণ রেগুলেটরে কি সাশ্রয় কিন্তু বিদ্যুৎ তাপ শক্তি হিসেবে অপচয়। মানে তুমি এই যে রেগুলেটর দ্বারা ফ্যানটা কমাই দিছো, এই যে অতিরিক্ত বিদ্যুৎটা তুমি কি করছো, অপচয় করছো। হ্যাঁ, সেই জন্য বলা হয় ফ্যান জোরে ঘুরুক আস্তে ঘুরুক যত যেভাবে ঘুরুক, বিদ্যুৎ একই যাবে। কারণ তুমি ফ্যানটা তো ঘুরতে, তুমি সুইচ দিছো, দেওয়ার পরে বিদ্যুৎ তো যাচ্ছে। এখন তুমি রেগুলেটর কমায় ঘুরে কি করছো, ওই যে ইয়ে করে দিছো, ওই বিদ্যুৎ প্রবাহটা কমায় দিছো। মানে কি যে এখানে যে অতিরিক্ত বিদ্যুৎ প্রবাহটা, এটা কি হয়েছে, এটা তাপ শক্তি হিসেবে অপচয় হয়েছে। ওই জন্য বলা হয় বিদ্যুৎ পাখা জোরো ঘোরো আস্তে ঘোরো, বিদ্যুৎ একে যাবে। অভ্যন্তরীণ রোধ, রোধের মধ্যে বাইরে কিছু রোধ আছে আবার ভিতরে রোধ আছে। তাহলে কোষের বাহিরের যে রোধটাকে বলা হয় কি, যে বহিরোধ। রোধ মানে তো হলো বাধা দেওয়া। আর আর হলো ভিতরে যে তরলে, কোষের তরলের যে ভিতর দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হওয়ার সময় যে বাধা পায়, যে রোধটা হয়, সেই রোধটাকে বলা হয় কি, অভ্যন্তরীণ রোধ। তাহলে একটি আদর্শ তড়িৎ উৎসের অভ্যন্তরীণ রোধ কি অসীম, এই খুব গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। আদর্শ ভোল্টেজ উৎসের অভ্যন্তরীণ রোধ শূন্য। এই লাইনগুলা খুবই গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে। বুঝলে তো এটা? আচ্ছা, তড়িৎ ক্ষমতা মানে 1 সেকেন্ডে তড়িৎ প্রবাহের ফলে যে কাজ হয় ওটাকে ক্ষমতা বলা হয়। ক্ষমতা 1 সেকেন্ডে। এই এটা মনে রাখতে হবে। আমরা বিদ্যুৎ ক্ষমতাটাকে আমরা কিসে পরিমাপ করি, ওয়াটে পরিমাপ করি। 1 কিলোওয়াট মানে কত ওয়াট, 1000 ওয়াট মানে 1000 কে 10⁻³ লেখে। আর মেগা মানে কি 10⁻6 ওয়াট। এগুলো জানার কথা, এগুলো কিছু না। তার মানে ওই যে আমরা অনেক সময় বিভিন্ন বাল্ব টাল্ব কিনতে যাই না, বলে লেখা আছে না এত ওয়াট এত ওয়াট, তো 10 ওয়াট 20 ওয়াট 30 ওয়াট। তাহলে যেটার ওয়াট বেশি ওটার উজ্জ্বলতা বেশি হবে। এই জিনিসগুলো এখানে ব্যাখ্যা করা আছে, এগুলো একবার রিডিং দেখবা। আর তড়িৎ শক্তি মানে কি, কাজ করার সামর্থ্যকে তড়িৎ শক্তি বলা হয়। এই তড়িৎ শক্তি কিসে পরিমাপ করা হয়, একক কিলোওয়াট ঘন্টা। এই যে এটাকে বোর্ড অফ ইউনিট, ট্রেড ইউনিটও বলা হয়, শুধু ইউনিটও বলা হয়। আমরা এই যে বিদ্যুতের বিল দিই না, কিসে দিই, ট্রেড ইউনিট। ট্রেড ইউনিটের নাম কি, এই কিলোওয়াট ঘন্টা বা বিওটিও বলা হয়। আমরা যে বিদ্যুৎ বিল দিই, কিসে কাউন্ট করে, ওরা ইউনিটে কাউন্ট করে। এই ইউনিট মানে কি বিওটি বা কিলোওয়াট ঘন্টা। হ্যাঁ, এই জিনিসগুলো দেখবা। 1 কিলোওয়াট, 1 ইউনিট মানে কত জুল, কিলো জুল, 3600 কিলো জুল। এক বা 1000 ওয়াট ঘন্টা বা 3.6 × 10⁻⁶ জুল। এগুলো মনে রাখতে হবে মানগুলো। একই মান, জাস্ট হলো একটু ইয়া করা। আর বাতির গায়ে এত ওয়ার্ড লেখার অর্থ কি, মানে অর্থে বোঝা যায় যে পার্থক্য হইব 220, আর ওই যে শক্তি হইব কত, এত জুল, 60 জুল। তড়িৎ প্রাবল্য, তড়িৎ প্রাবল্য হইলো কি তোমার, একটা ধরো চার্জিত বস্তু, আহিত বস্তু, এর চারদিকে চারপাশে যে অঞ্চল জুড়ে এর প্রভাবটা বিস্তার করে, এটাকে বলে তড়িৎ ক্ষেত্র বলা হয়। এই তড়িৎ ক্ষেত্রে কোন একটা ধনাত্মক আধান আনতে যে পরিমাণ বল অনুভূত হয়, ওটাকে আমরা বলি কি, তড়িৎ প্রাবল্য বলি। এগুলো দেখে নিই। এই যে ফিউজ, ফিউজ আমরা কেন ব্যবহার করি, যেমন ধরো বেশি বিদ্যুৎ প্রবাহিত হলে তো তোমার ইলেকট্রিক যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, এই যে এইসব দুর্ঘটনা দুর্ঘটনা থেকে রোধ পাওয়ার জন্য আমরা ফিউজ ব্যবহার করি। এবং এই ফিউজে কি, এই যে ফিউজের যে গলনাঙ্ক, যে তার ইউজ করি, তারে এটা হলো টিনে, টিন থাকে কত পার্সেন্ট, 25%। আর সীসা থাকে কত পার্সেন্ট। আমরা ফিউজ হিসেবে যে তারটা, সরু তারটা ইউজ করি, সেখানে টিন থাকে 25%, সীসা থাকে কি 75%। কারণ এটা একটা সংখ্যা। সার্কিট ব্রেকার, সার্কিট ব্রেকার কেন ইউজ করি, হঠাৎ ধরো, এটা হলো স্বয়ংক্রিয়ভাবে হঠাৎ ধরো বিদ্যুৎ প্রবাহ কি বেড়ে গেছে। And বেড়ে গেলে তো তোমার যদি এই যন্ত্রপাতি তো নষ্ট হবে, তাহলে কি হবে, এটা স্বয়ংক্রিয়ভাবে কি সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যাবে। বিচ্ছিন্ন হয়ে পরে তোমার যন্ত্রপাতি গুলোকে রক্ষা করবে। আবার যখন প্রবাহটা স্বাভাবিক হবে, তখন স্বয়ংক্রিয়ভাবে আবার কি হয়ে যাবে, অন হয়ে যাবে।
এই জিনিসগুলো দেখবা, এগুলো তেমন কিছু না। এই যে প্রিন্ট, এগুলো আমরা তো দেখছি কোনটা কোনটা কি হিসাবে কাজ করে, আর্থিক কোনটা কোন কালারে, এই জিনিসগুলো দেখবা। এগুলা আমার দেখানোর কিছু নেই। এরপরে গ্যালভানোমিটার। এই গ্যালভানোমিটার হচ্ছে কি একটা যন্ত্র যেটার মাধ্যমে তুমি তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাণ নির্ণয় করবা। মানে তড়িৎ প্রবাহের অস্তিত্ব পরিমাণ, মানে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হবে কি হবে না। আর এমিটার হলো কি তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র। এমিটার হচ্ছে কি তড়িৎ প্রবাহ মাপার যন্ত্র। আর ভোল্টামিটার হচ্ছে কি দুই প্রান্তের বিভব পার্থক্য। এগুলো যন্ত্রের নাম আর কি, কোনটা দিয়ে কি মাপি। ভোল্টামিটার দিয়ে মানে ভোল্ট মাপি, বিভব বিভব মাপি। স্বর্ণপাত পরিবীক্ষণ যন্ত্র, এটা একটা আমরা ওই যে 9th কিছু যেন এটা পড়ছিলাম, যে এই পরীক্ষার মাধ্যমে আমরা মানে কোন এই যে একটা যন্ত্র দেখতেছ, এর মধ্যে দিয়ে মানে কোন পরিবাহের মধ্যে দিয়ে যে বিদ্যুৎ প্রবাহিত হয় কি হয় না, এই অস্তিত্বটা, এটা আমরা এটা পরীক্ষা করছে কি সন্দেহবাদ তড়িৎবিজ্ঞান যন্ত্রের মাধ্যমে পরীক্ষাটা মানে ইয়ে করা হয়। তো এটা হচ্ছে কি একটা পরীক্ষা যেটার মাধ্যমে তুমি আদান মানে অস্তিত্ব মানে কি এর মধ্যে দিয়ে চার্জ বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে কি হচ্ছে না, কোন ধরনের বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, এটা নির্ণয় করা হয় এই সন্দেহবাদ তড়িৎ বিজ্ঞান যন্ত্রের মাধ্যমে। এটা কে ইয়া করছে, ধর্মযাজক বেনেট নামক এক ধর্মযাজক। এরপর দেখবা তাড়িৎ চুম্বক আবেশ। ধরো তুমি কোন একটা তার কুণ্ডলীকে তুমি একটা চুম্বকের কাছে নিয়ে গেছো, বা কোন একটা চুম্বককে তড়িৎ প্রবাহের কাছে নিয়ে গেছো। নিয়ে গেলে কি হবে, ওই যে কুণ্ডলীটাও তোমার ইয়াতে কনভার্ট হয়ে যাবে। ওই কুণ্ডলীটাও তখন ওই যে তাড়িৎ চুম্বক, তাই তড়িৎ কুণ্ডলীতে তড়িৎ প্রবাহ উৎপন্ন হবে। হ্যাঁ, তো এই যে বিষয়টাকে বলা হয় তাড়িৎ চুম্বক আবেশ, এবং এটাকে মাইকেল ফ্যারাড এটা সর্বপ্রথম আবিষ্কার করলো। এরপর হচ্ছে কি যে জেনারেটর বা ডাইনামো অপর নাম। জেনারেটর হচ্ছে কি, এটা তো আমরা জানি যে জেনারেটরের মাধ্যমে কি হয়, এই তুমি ঘুরাও, কেরোসিন দিয়া কি ঘুরালে কি হয়, বিদ্যুৎ উৎপন্ন হয়। তার মানে এখানে মনে রাখতে হবে জেনারেটরে কি হয়, যান্ত্রিক শক্তি থেকে তড়িৎ শক্তি উৎপন্ন হয়। এটা কিসের, এই জেনারেটরটা তৈরি হয়েছে কোন নীতির উপর ভিত্তি করে, তাড়িৎ চুম্বকীয় আবেশের উপর ভিত্তি করে। কে? মাইকেল ফ্যারাড 1831 সালে। এটা হলো এসি জেনারেটর, ডিসি জেনারেটর। তো বৈদ্যুতিক মোটর, মোটর মানে যে আমরা ধরেন কাজ করার সময় মোটর ইউজ করি না, ওই যে কারেন্টের সুইচের মধ্যে দিই। তার মানে কি, দিলে কি হয়, কারেন্ট যায়। কারেন্ট গিয়ে তোমার যেমন কি ওই ওই যন্ত্র কাজটা করে আর কি। তার মানে কি তুমি তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করো। তবে এই যে ব্লেন্ডার আছে আমার বাসা আমার পাশে, আমি কি করি এখানে ওই যে প্লাগটা যখন ওখানে দিই, দিয়ে কারেন্ট সুইচ অন করলে এটা ঘুরতে থাকে, মানে ধরো জুস বানাইতেছি বা কিছু করতেছি। তার মানে কি বোঝায়, যে তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে কনভার্ট হচ্ছে। এরকম মনে রাখতে হবে। তারপর মোটর হলে ডিসি মোটর আছে, এসি মোটর আছে। ডিসি মোটরে কি থাকে, এটা মাঝে মধ্যে আসে, যে ক্ষেত্র চুম্বক, আর্মেচার, কমুটেটর। এই যে কমুটেটর ব্রাশ, এই কমুটেটর আসছে, আর্মেচারও আসছে। হ্যাঁ, এই জিনিসটা মনে রাখতে হবে। আরেকটা মনে রাখতে হবে যে ট্রান্সফরমার। ট্রান্সফরমারের কাজ কি? ট্রান্সফরমারের কাজ হচ্ছে কি ভোল্টেজকে কনভার্ট করে, উচ্চ ভোল্টেজকে নিম্ন ভোল্টেজ, নিম্ন ভোল্টেজকে উচ্চ ভোল্টেজকে কনভার্ট করে যে যন্ত্র, ওটাকে বলা হয় কি ট্রান্সফরমার। এর উপর ভিত্তি করে ট্রান্সফরমার দুই রকম, একটাকে বলা হয় কি স্টেপ আপ বা উচ্চ দাবি, আর একটাকে বলা হয় কি স্টেপ ডাউন বা নিম্ন দাবি। স্টেপ আপ মানে কি আপ করে, মানে ভোল্টেজটা কম, ভোল্টেজটা বাড়ায় আনে। এটা কি জন্য করে, অনেক দূর দূরান্ত থেকে যদি তুমি তড়িৎ মানে বিদ্যুৎ আনতে চাও, ধরো পাওয়ার স্টেশন থেকে, হ্যাঁ, যেখান থেকে বিদ্যুৎ উৎপন্ন হয়, সেখান থেকে তুমি যে আনবা, আনার জন্য তখন কি এই স্টেপ আপটা লাগে। কারণ হচ্ছে কি স্টেপ আপে তড়িৎ প্রবাহটা মানে মানে স্টেপ আপের মাধ্যমে কি হয়, তারের মধ্যে যদি অধিক, আমরা জানি যে তারের মধ্যে দিয়ে যদি ধরো অনেক বিশাল একটা এক জায়গা থেকে ধরো আমাদের ভোলা থেকে ধরো চট্টগ্রামে বিদ্যুৎ পাঠাবো, পাঠাইলে এখন যদি আমি তারের মধ্যে দিয়ে যদি শুধু তড়িৎ প্রবাহ বাড়ায় দিই, তাহলে কি হবে, এই তড়িৎটা অপচয় হবে। কেন? এই যে অতিরিক্ত তড়িৎটা বিদ্যুৎ কি বলে ইয়া, তাপ উৎপন্ন করবে, তাপ শক্তি হিসেবে অপচয় হবে। এই জন্য কি করা হয়, এই যে এক জায়গা থেকে আরেক জায়গায় বিদ্যুৎ বাড়াইতে হইলে তখন এই যে মানে তড়িৎ প্রবাহ না বাড়ায়া ভোল্টেজটাকে, বিভবটাকে বাড়ায় দেওয়া হয়। বিভব বাড়লে তখন তড়িৎ প্রবাহটা কমে যায়। তো তড়িৎ প্রবাহ কমে গেলে তখন আর অপচয়টা হবে না। এই জন্য এক স্টেশন থেকে আরেক স্টেশনে বিদ্যুৎ বাড়াইতে হইলে কি করে, এই যে স্টেপ আপের মাধ্যমে, এই স্টেপ আপের মাধ্যমে কি করে, ভোল্টেজটাকে বাড়ায় নেয়। ভোল্টেজ বাড়লে তড়িৎ প্রবাহ কমে যাবে। তো এটা কি জন্য করে, দূর দূরান্ত থেকে বিদ্যুৎ পাঠানোর জন্য। কিন্তু তোমার বাসা বাড়িতে বিদ্যুৎ, এই যে আমাদের কারেন্টের লাইন থেকে খাম্বা থেকে যে বাসায় যে কারেন্টের লাইনটা ঢুকছে, এখানে আবার স্টেপ আপ না, এখানে হলো স্টেপ ডাউন। কারণ কি, স্টেপ আপে যেটা আসে এটা তো ভোল্টেজ হাই, কিন্তু তড়িৎ তড়িৎ তো কম, বিদ্যুৎ তো কম। এখন এরপরে এটাকে কি করবা, এই যে কাছাকাছি আনার পরে তখন এটাকে স্টেপ ডাউন, এই যে স্টেপ ডাউনের মাধ্যমে ট্রান্সফারের মাধ্যমে আবার কনভার্ট করা হয়।
তখন কি করা হয়, ভোল্টেজ কমায় তুমি তড়িৎ প্রবাহ বাড়ায় নেওয়া হয়। তাহলে কিছু কিছু ইউজ করা ট্যাপ রেকর্ডার, ভিসিআর, ভিসিপি, ইলেকট্রিক ঘড়ি, ওয়াকম্যান, এই জিনিসগুলো দেখবা কিছু না। এই দূর দূরান্ত থেকে তড়িৎ প্রবাহ কিভাবে প্রেরিত হয়, এই জিনিসটা আমি একটু আগে বললাম, যে তাপ শক্তি হিসাবে যেন বিদ্যুৎটা অপচয় না হয়, এই জন্য আমরা তড়িৎ প্রবাহটা কমিয়ে দেয়, ভোল্টেজটা বাড়ায় দেয় স্টেপ আপের মাধ্যমে। আবার যখন বাসা বাড়িতে দিবে, লাইন দিবে, বাসা বাড়ি, ফ্যাক্টরি, জাবি জাবি এগুলোতে দিবে, তখন স্টেপ ডাউনের মাধ্যমে কি করে, ভোল্টেজটাকে কমিয়ে দেয় বা আবার তড়িৎটাকে বাড়িয়ে দেওয়া হয়। আমরা বাসা বাড়িতে যে বিদ্যুৎ ইউজ করি সাধারণত, সেখানে ভোল্টেজ কত, 220 ভোল্ট, ঠাটা মুখস্থ রাখতে হবে। এই যে বৈদ্যুতিক বাতি, বৈদ্যুতিক বাতির এখানে কিছু রিডিং দিবা। আর এখানে মনে রাখার বিষয় হচ্ছে, বৈদ্যুতিক বাতি যে যে তারটা থাকে, তারটার নাম হলো কি টাংস্টেন তার। এই টাংস্টেন তারের গলনাঙ্ক অনেক অনেক হাই, 3410 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই যে বাল্বের মধ্যে কি থাকে, বাল্বটা বায়ু শূন্য থাকে, এখানে গ্যাস থাকে কিছু। সাধারণত বাল্বে কি থাকে, নাইট্রোজেন বা নিষ্ক্রিয় গ্যাস, তবে নাইট্রোজেনটা থাকে কি বাল্বে। আর নিষ্ক্রিয় গ্যাস, নিয়ন, আর্গন, এগুলো থাকে কি টিউবলাইট। এগুলো মনে রাখার বিষয়, মুখস্থ করবা। আর বৈদ্যুতিক ইস্ত্রিতে কি কি ব্যবহার করা, অভ্র, কারণ অভ্রের মধ্যে দিয়ে কি আমরা বৈদ্যুতিক ইস্ত্রি যে আমরা জামা কাপড় আয়রন করি, কারেন্টের লাইন দিই না, তো কারেন্টের লাইন দিয়ে কারেন্ট কি শর্ট করে, শর্ট করে না। কারণ হচ্ছে কি, এর মধ্যে দিয়ে এটা তৈরি করছে কি দিয়ে, অভ্র দিয়ে। অভ্রের মধ্যে দিয়ে কিন্তু ইয়া যায় না, তড়িৎ প্রবাহিত হয় না, তড়িৎ প্রবাহিত হয় না, কিন্তু এটা গরম হয়। এখন এই যে অভ্র প্লেট দিয়ে তৈরি, and এখানে আমরা আরেকটা তার ইউজ করি, নাইক্রোম তার। নাইক্রোম তারের এই যে কি কি দিয়ে নাইক্রোম তার তৈরি, এগুলো মনে রাখতে হবে। আর এই যে স্ত্রীর বাহিরের, এই যে আয়রনের বাহিরের একটা আবরণ স্টেনলেস স্টিল থাকে, হ্যাঁ, ত্রিভুজ আকৃতি। যাই হোক, এগুলো তো সবাই জানো, বাসা বাড়িতে বের করে দেখবা। আর বৈদ্যুতিক হিটার তৈরি করা হয় কি দিয়ে, চীনামাটি। আর এখানে একটা তার থাকে হিটারে, নাইক্রোম তার। ফটোকপির মেশিনে ড্রাম টোনার থাকে, তবে ফটোকপি মেশিনে মনে রাখতে হবে এখানে এই যে সেলোনিয়াম নামক একটা মৌল থাকে। তো আর নাই, আল্লাহ হাফেজ। যাই হোক, কাজটা মনে বড় হয়ে গেছে, তো ঠিক আছে, তোমরা এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখতে হবে, ভালোভাবে দেখবা। আর হলো যেগুলো মনে রাখার, ওগুলো মনে রাখতে হবে। তুমি যেমন এগুলো হয়তো অনেক আছে, যেমন প্রথম পড়তেছো, তোমার মনে না থাকতে পারে, তো তুমি বুঝার পরে জিনিসটা একটু বারবার পড়বা, বারবার ভিডিওটা প্লে ব্যাক দিবা। এতটুকু ঠিক আছে। আর হলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। ধন্যবাদ।